ত্রয়োদশ নির্বাচনে আড়াই মাস পর গতকাল সংসদে সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৪৯ জন সদস্য শপথ নিয়েছেন। এর মধ্যে বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াত ইসলামীর জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন শপথ নেন। তবে সমাজে পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে ৫২ বছর আগে যে সংরক্ষিত আসন ব্যবস্থা চালু হয়েছিল, এখন তার প্রয়োজন কতটা আছে সেটা নিয়ে প্রশ্ন আছে সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদে আসা সদস্যদের তুলনায় কোটায় আসা এসব নারী এমপিরা নারীদের কল্যাণে কোথায় কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবেন তা নিয়েও। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সংরক্ষিত আসনে নারী এমপিদের শপথের মধ্য দিয়ে দেশের অর্ধেক জনগোষ্ঠী আরও ক্ষমতায়িত হবে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রোববারের শপথের মাধ্যমে সংসদে নারীর অংশগ্রহণ বা তাদের কণ্ঠস্বরকে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার সাংবিধানিক কাঠামো আরও একবার সক্রিয় হলেও তারা পাল্টা অভিযোগ তুলেছেন সংরক্ষিত নারী আসন অনেক ক্ষেত্রেই দলীয় আনুগত্যের পুরস্কার বা রাজনৈতিক ভারসাম্য রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে, নারীর স্বতন্ত্র নেতৃত্ব বিকাশের ক্ষেত্র হিসেবে নয়। তবে কি সংরক্ষিত নারী আসন শুধুই অলংকারিক পদ, নাকি এটি আসলে নারীকে সত্যিকার অর্থে ক্ষমতায়িত করতে পারছে? বর্তমান বাস্তবতায় নারীকে স্বাধীন, স্বাবলম্বী ও পরিপক্ক করতে সংরক্ষিত নারী আসন নাকি সরাসরি নির্বাচন, কোনটি বেশি অপরিহার্য বলে মনে হচ্ছে? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা এমপি, আছেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম এবং আছেন জামায়াত ইসলামীর সংসদ সদস্য মার্দিয়া মমতাজ। স্বাগত জানাচ্ছি আজকে রাজখানে। মার্দিয়া মমতাজ, ভীষণ আলোচিত নারী নেত্রী আপনি। শুরুতে আসলে যে কথাটি বলছিলাম, আমরা যখনই দুটো শব্দ ব্যবহার করলাম, সংরক্ষিত এবং সরাসরি নির্বাচন, সংরক্ষিত আসনটাকে আলংকারিক অর্থে ব্যবহার করার একটা কথা আমরা এবারে বেশ শুনতে পাচ্ছি। এই ২০২৬ সালে এসে দাঁড়িয়ে আসলে সংরক্ষিত আসন কতখানি জরুরি নারীদের জন্য, কিংবা এবার নির্বাচনে আমরা যতখানি কম অবস্থায় নারীদেরকে সরাসরি নির্বাচিত হতে দেখলাম, সেটি সত্যিকার অর্থে এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে গ্রহণযোগ্য কতটুকু? সেই প্রশ্ন যখন আসে, আপনার একটি বক্তব্য ভীষণ ভাইরাল ছিল, ট্রফি নিয়ে একটি শব্দ ছিল, এবং আপনি যখন সংসদে গেছেন আপনাকেও ট্রফি নেত্রী বলে পাশ থেকে নানানভাবে উচ্চারণ করা হচ্ছিল। এই বিষয়গুলো নিয়ে একটু আপনার কাছেই আমি জানতে চাই, নারী হিসেবে আপনি যেই মুহূর্তে সংসদে গেলেন এবং এই যে শব্দটা নিয়ে আপনাকে ট্রল করা হলো, সেটি আসলে আপনি কিভাবে আমাদের সামনে আসলে কিভাবে সেই জায়গাটিকে আপনি বলতে চান? জি, আপনাকে ধন্যবাদ। ডিবিসিতে আজকে আমি প্রথম এসেছি, রাজকাহনে তো অবশ্যই প্রথম, এবং আমার সাথে দুজন সম্মানিত মেম্বার অফ পার্লামেন্ট বসে আছেন। তাদেরকে আচ্ছা, একজন সম্মানিত অতিথি আছেন, আরেকজন সম্মানিত মেম্বার অফ পার্লামেন্ট, আমাদেরকে সমাজের একজন অবশ্যই সদস্য। অবশ্যই, তো তাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো এটা আসলে আমি বলবো আমার বিরুদ্ধে ব্যবহার করা একটি চমৎকার অস্ত্র। নারীর বিরুদ্ধে এরকম নানা সময় ব্যবহার করা হয়েছে এ ধরনের রাজনৈতিক অস্ত্র, এবং এখন এটা ব্যবহার করার জন্য খুব বেশি এফোর্ট ব্যয় করতে হয় না, কারণ এখন এআই আছে, এখন বিভিন্ন ধরনের ফটো কার্ড ইউজ করা হয়। আমি এটা এই অর্থেই বলেছিলাম যে নারীকে যেন কোনোভাবেই তার রাজনৈতিক প্রতিনিধিত্বের জায়গা থেকে সরিয়ে এনে কারোর কন্যা, কারোর স্ত্রী, কারোর মা, কারোর বোন এই হিসেবে আইকনিক একটা অথবা অলংকারিক জায়গায় না রাখা হয়, সেইটা বলতে গিয়ে আমি শব্দটা ব্যবহার করেছি। আজকে প্রথম আলোতে দেখবেন এটার বিস্তারিত বক্তব্যটা এসেছে। তো সেটাকেই কেন যেন ওইটুকু অংশকে শুধু কেটে ব্যবহার করা হচ্ছে, এটা আমার জানা নাই। তবে আপনি যদি একটু অন্যভাবে প্রশ্নটা করি মার্দিয়া মমতাজ, একজন নারীকে আসলে সামনে এগিয়ে নেওয়ার মানে কি আসলে তাকে শুধু ট্রফি হিসেবে ব্যবহার করা? অবশ্যই না। যিনি আসলে পরম্পরাগতভাবে কিংবা যার বাবা মা সবাই রাজনীতি করেছেন, তিনি তো রাজনীতি করতে চাইতেই পারেন, তার ব্যক্তি স্বাধীনতাও তো আছে। জি, আপনি দেখবেন আমি ওই বক্তব্যটাতে এটাও বলেছি যে পারিবারিকভাবে যারা রাজনীতিতে আসেন তারা কিন্তু একটু হলেও এগিয়ে থাকেন, কারণ তাদের এক্সপেরিয়েন্স বেশি থাকে। যে নারী তার হাজব্যান্ডকে কিংবা বাবাকে দেখেছেন রাজনীতি করতে, তার যে রাজনৈতিক ওরিয়েন্টেশন হয়, যে নারী ফার্স্ট জেনারেশন রাজনীতিতে আসেন তার কিন্তু সেটা হয় না। এটা আমি ওই দিনের বক্তব্যেই বলেছি, কিন্তু ওইটা কেন যেন কেউ শোনায় নাই, তাই তো। তো দেখেন যে আমাদের বিরুদ্ধে যখন আমাদের কথাগুলোকে ব্যবহার করা হয়, এবং আজকে নিয়ে আপনার কাছে সম্ভবত আমি ৯ম বার এটা জিজ্ঞাসিত হলাম, কিন্তু আমি আপনাকে একটা জায়গায় নিশ্চিত করতে চাই, যখন আপনি সংসদ সদস্য হয়ে সংসদে গেছেন তখন আপনাকে এই শব্দটি না, আমি আপনাকে এটার ব্যাপারে নিশ্চিত করতে চাই, আমি এরকম কিছু শুনি নাই। বরং সাংবাদিকরা আমাদের সাথে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন। আমরা যতক্ষণ কথা বলেছি তারা কথা বলেননি। আমার মনে হয় এটা বাকিরাও ফেস করেছেন। আমি কালকে এরকম কিছু শুনি নাই, এবং তার পরের দিনই প্রথম আলোতে এই পুরো বক্তব্যটা আসাতে আমি আসলে খুশি হয়েছি।
কারণ পুরোটা বক্তব্য মানুষের সামনে আসাটা দরকার ছিল। কিন্তু এরপর আসলে একটা প্রশ্ন থেকে যায়, আপনি তো জামায়াত ইসলামী থেকে সংসদ সদস্য হয়েছেন, মনোনীত হয়েছেন, নির্বাচিত বলার এই মুহূর্তে সুযোগ নেই কারণ সংরক্ষিত আসন। সেখানে আসলে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হওয়ার আসলে জামায়াত ইসলামী যেটি বলেছে, মানে তারা আসলে যেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে উদাহরণটি দিয়েছে, সেটার পর আসলে এই রাজনৈতিক দলটির সামনে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার বা নেতৃত্ব স্থানে নিয়ে যাওয়ার জন্য আসলে আদৌ আর কোনো বক্তব্য রাখার সুযোগ কি থাকে? না, অবশ্যই থাকে। আমরা যেটা বলেছি বারবার যে আমরা এবার দিতে পারিনি, কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি এবং গতকাল এই শপথের মধ্য দিয়ে আমরা সেই প্রস্তুতির পক্ষে একটি ধাপ এগিয়েও গেছি। আমাদের এই টিমটার মধ্যে যারা আছেন তার মধ্যে 6 জনই ছাত্র রাজনীতি করে আসা এবং মানে ছাত্র সংস্থা থেকে এসেছেন, এবং এখানে একজন ভাইস চেয়ারম্যান আছেন বগুড়ার যিনি আছেন, সেই সাথে 6 জন শিক্ষক আছেন। তো আমার মনে হয় সব কিছু মিলে এটা এমন একটা গ্যাদারিং, সেটা শুধু নারীর ক্ষেত্রে না, সকল ক্ষেত্রেই নীতি নির্ধারণে ভূমিকা রাখতে পারে। সরাসরি নির্বাচিত হওয়ার সুযোগ আছে তার মানে সামনে জামায়াত অবশ্যই, ইসলামের তরফ অবশ্যই। থেকে। জি, আমি একটু শাহিনা নাম আপনার কাছে আসি। বাংলাদেশের রাজনীতির আসলে যেই মাঠ, সেখানে সমাজে বাংলাদেশের নারীরা আসলে যতখানি নারী বান্ধব নয়, যতটুকু বলার সুযোগ আছে, রাজনীতির মাঠের পরিবেশেও কি আসলে সেই একই অবস্থা কিনা? আসলে আমি মনে করি একদম সত্যিকার সমাজের নারীর প্রতি যে একটা ধ্যান ধারণা, সেটা খুব একটা পাল্টায় নাই এখনো। নারীদেরকে সেই রকম যোগ্য মনে করা হয় না এখনো। মনে করা হয় তারা নির্ভরশীল না, এবং রাজনৈতিক দলগুলোর একটা বিশ্বাস, একটা ধারণা যে তারা মনোনয়ন দিলে তারা এই মানে পাশ করবে না, ফেল করবে, এরকম একটা তাদের ধারণা থেকে তাদের মনোনয়ন দিতে খুবই অনীহা। বাট আমি কিছু বলার আগে আমার পাশে 2 জন সংসদ সদস্য, আমি 2 জনকে অভিনন্দন জানাচ্ছি। তারা সরাসরি ভোটে আসেন নাই, মনোনয়ন হয়ে এসছেন, কিন্তু আমি এসেই ওনার সঙ্গে আলাপ করছিলাম আপনার সঙ্গে যে আপনাদের সেখানে একটা ভূমিকা রয়েছে, বিশেষ করে নারীর যে বিষয়গুলো আছে সেটা আপনারা জোরালোভাবে উত্থাপন করবেন, আমাদের প্রত্যাশা আপনাদের কাছ থেকে এটাই। আর আমি যদি এই প্রশ্নে ফিরে আসি, আমরা খুবই এবার দুঃখিত হয়েছি, বিস্মিত হয়েছি যে রাজনৈতিক দলগুলোর যে নারীর এত কম মনোনয়ন দেওয়া, যেখানে নারীরা এই পুরো সংসদ তো আজকে এসছে একটা আন্দোলনের মুখে, একটা বৈষম্য হ্রাস করার একটা আন্দোলন, ন্যায় বিচার, হ্যাঁ, সামাজিক বিচার স্থাপন করার জন্য, বৈষম্য দূরী করার জন্য। সেই জায়গায় আজকে আমরা এসে দেখলাম যখন ক্ষমতার বন্টনের একটা বিষয় আসলো, তখনই নারীদেরকে সরিয়ে দেওয়া হলো। এবং কোনো মতে বিএনপি দল, আমি সব রাজনৈতিক দলের প্রতি সম্মান জেনে রেখেই আমি কথা বলছি, মাত্র 10টা দিয়েছে, জামাতে ইসলামী একজনকেও দেয়নি, এনসিপি 3 জনকে বোধহয় দিয়েছে। এটাতে আমরা আসলে কি বলবো, রাইট শব্দ হলো আমরা শকড হয়েছি যে এটা কেন। এবং আমাদের যে এতদিনের দাবি সরাসরি ইলেকশন, আমরা অর্ধেক জনগোষ্ঠী, এটার কি কোনো দাম নাই? আর একটা কথা আমি সবসময় বলি, আমাদের প্রতিনিধিত্ব আপনারা চান না, কিন্তু আমাদের ভোট ঠিকই চান। তো ভোট তো চান। আজকে যে ওনারা এসছেন, আজকে যে জামাতের ওনারা, আমি শিওর সবাই খুবই যোগ্য। তখন পার্টি নিশ্চয়ই ভেবেছে ওনারা যোগ্য, তাই আপনাদেরকে সিলেক্ট করেছে, তাই না? তো মনোনয়ন দেওয়ার মতন কি কেউ কেন মনে থাকে না? না, মনোনয়ন দেওয়ার মতন কি কেউ যোগ্য ছিল না এটা? এবং সেম প্রশ্ন আমার বিএনপি এবং এনসিপি এবং অন্য রাজনৈতিক দলের কাছে। সো এইভাবে যদি চলে, আমাদেরকে বলা হচ্ছে যে না, আস্তে আস্তে এটা বাড়ানো হবে। তো আস্তে আস্তে বাড়াতে তো 50 বছর লাগবে, অনেক দেরি। এখন এইবার সংসদে ইতিহাসে সবচেয়ে কম নারী সরাসরি ভোট দিয়ে এসছেন, এবং এই সংসদে এটা হওয়ার কথা ছিল না,
এটা খুবই ডিসঅ্যাপয়েন্ট। অন্তত একটা লম্বা সময় পর আসলে বাংলাদেশ দাঁড়িয়ে যে পরিবর্তনের সেই। বাংলাদেশে আমরা অপেক্ষা করছিলাম, সেই জায়গাটিতে হয়তো এটি অনেকটাই আমাদেরকে আশাহত করলো। শিরিন সুলতান, আপনার কাছে আসি, আপনাকেও অভিনন্দন জানাতে চাই। সংরক্ষিত নারী আসনের যে আসলে বিষয়টা, সেটাকে অনেক ক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকরা বলার চেষ্টা করেছেন যে এটি একটা দলীয় আনুগত্যের পুরস্কার, কিংবা অনেক সময় এটিকে আসলে রাজনৈতিক ভারসাম্য রক্ষা করতে হয় রাজনৈতিক দলগুলোর, সে কারণেই আসলে তারা এই সংরক্ষিত আসনটিকে ব্যবহার করেন। আপনিও কি আসলে একমত এই আসনগুলোকে কি সত্যিকার অর্থে এভাবেই ব্যবহার করা হচ্ছে যুগের পর যুগ? ধন্যবাদ। আপনার মাধ্যমে ডিবিসির সকল দর্শক শ্রোতাকে আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে যে কথাটি আমাদের শাহিন আপা বললেন যে এই যে বর্তমান সরকার, এটি একটি গণ আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু প্রতিষ্ঠিত, অর্থাৎ আমাদের সামাজিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, বিশেষ করে বৈষম্য দূরীকরণের যে প্রত্যয় নিয়ে এই সরকার, এই দল গঠিত, মানে এই সংসদটি গঠিত হয়েছে। সেখানে যে সত্যিকার অর্থেই আমরা নারীরা হোঁচট খেয়েছি যে আমাদের নারীদের মনোনয়ন একেবারে বিগত প্রায় 53 বছর মধ্যে সবচেয়ে কম বোধে এবার নারীদের মনোনয়ন দেওয়া হয়েছে। এবং সংসদে যারা বিরোধী দল, সেই বিরোধী দলের একজন নারীকেও তারা মনোনয়ন দেয়নি। তো সেখানে ধরেন 2008 আমি কিন্তু ঢাকা 9 থেকে 2008 সালে আমি সরাসরি নির্বাচন করেছি। এবার আমি মানে পাশ করিনি, আমি এবার আমি সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হয়ে এসেছি। তো যে কথাটি আপা বলেছেন যে আসলে রাজনৈতিক দলগুলো মাথায় থাকে যে আমরা মানে ক্ষমতায় যাব, দলকে ক্ষমতা নিতে হবে। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পরবর্তীতে সবগুলো দলীয় প্রচেষ্টা চালায় যে দলকে ক্ষমতায় নেওয়া যায়। সেখানে এই জিনিসটা মাথা থেকে যে নারীরা আসনগুলো থেকে জিতে আসতে পারবে কিনা, সেই জিনিসগুলো মাথায় রেখে হয়তো নমিনেশন, এটা একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমরা তো এগিয়ে যাচ্ছি, কিন্তু এইবার এসে মনে হচ্ছে যে আমাদেরকে নারীদের নমিনেশন আমাদের দলেও কম হয়েছে। আরেকটি যে রাজনৈতিক দলটি বিরোধী দলের আসনে বসলেন তাদের নমিনেশন দিলেন না। তো এইবার যদি তারা নমিনেশন নিতে না পারে, একটা এত বড় আন্দোলনের মধ্য দিয়ে, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমরা দল নির্বাচন করছি, বা বিরোধী দল হোক সরকারি দল হোক, সেখানে যদি নমিনেশনই না দেয়, পরবর্তী তার কখন কি পরিবেশে সেটা কী হবে, এটা আমার বোধগম্য নয়। তবে এটা এখানে অবশ্যই একটা মানে আমরা সকলেই আশাহত হয়েছি। তারপরে আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে রাজনৈতিক দলগুলো, আপনি যেটা বলেছেন, আসলে পশ্চাৎপদ নারীদেরকে আপনি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সংরক্ষিত আসনগুলি দেওয়া হয়। এখন আপনি বাড়ানোর কথাও কিন্তু বারবার বলা হয়েছে, হ্যাঁ, বারবার আমাদের বছরেও আসলে এই সংরক্ষিত আসন সংখ্যা বাড়ছে না। না, বিগত সরকারে তো প্রথমে 30 থেকে 35 থেকে 50 হয়েছে। আমাদের আসলে এখনকার বাস্তবতায় না, আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে কিন্তু আছে আমাদের আসন সংখ্যা বাড়াবে। হ্যাঁ, তো আসলে আসন সংখ্যা এটা তো বাড়ানো দরকারই, কারণ আপনি যেটা বলেছেন যে 51% নারী কিন্তু মানে ভোটার, সেখানে আমাদের প্রতিনিধিত্ব খুবই কম। হ্যাঁ, তো যেহেতু নমিনেশনই পাই না, কাজে আমাদের প্রতিনিধিত্ব বাড়বে কী করে? আমাদের প্রতিনিধিত্ব সেখানে আমরা আটকে যাচ্ছি। তারপরে আমরা যেটা মনে করি যে এই যে সংরক্ষিত আসনগুলো রাখা দরকার। এখানে যদি আপনি যেখানে এটাও ঠিক যে রাজনৈতিক দলগুলো যখন দেখেছে যে নির্বাচন দিলে আমরা আর্থিক সংকটের মধ্যে পড়ি, বা আমরা সেরকমভাবে আমাদের যে বলে যে লোকবল, মনোবল, কোনো অর্থবল, সেখান থেকেও আমরা নারীরা আমরা নির্ভরশীল, আমরা কারো না কারোর প্রতি নির্ভরশীল। সে কারণে আমাদের বিষয়গুলো আমরা সেভাবে এগোতে পারছি না। তবে আশার বিষয় যে আমরা এখন থেকে যদি আমরা যারা নারী সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হয়ে আসি, তারা যদি একটি নির্দিষ্ট এলাকাকে ধরে তারা যদি কাজ করে, এই 5টা বছর যদি আমরা কাজ করতে পারি, তো অবশ্যই আমার মনে হয় যে সেখানেও আসলে অনেক বক্তব্য আছে বা আলোচনা আছে যে আদৌ আসলে সংরক্ষিত নারী আসনে যারা আসলে আছেন এমপি, তারা ওই আসনটিতে গিয়ে সেখানকার যিনি এমপি, নির্বাচিত এমপি, তাকে আসলে পেছনে রেখে কাজ করার সুযোগ তাদের হয় কিনা। না, আমি মনে করি সেখানে মানে দ্বন্দ্বের দরকার নাই, তারা আসলে দেন কিনা। না, সেটা দিবেন, আদায় করে নিতে হবে, যে সেটা অবশ্যই আমাদের সেই ক্যাপাসিটি থাকতে হবে। এই প্রশ্নটা করি, শাহিনা নাম নারীকে আর কতদিন আদায় করে নিতে হবে? মানে আমাদের তো আসলে সবকিছুই আদায় করেই নিতে হচ্ছে, এই সংরক্ষিত বনাম সরাসরি নির্বাচন এটাও আসলে আদায় করেই নিতে হবে কিনা? অবশ্যই আদায় তো আমরা নানান ধরনের রেকমেন্ডেশন আমরা দিয়েছি, সুপারিশ, যে নারীদেরকে যে
আসনে মনোনয়ন দেওয়া হবে, সেখানে এমন একটি প্রতিপক্ষ থাকে যে সে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না, তার সেই বল নাই, ক্ষমতা নাই, টাকা পয়সা নাই, কি বলবো, শক্তি নাই। হ্যাঁ, সো তাহলে আবার সে যখন ফেল করে তাকে বলা হয় ও পারলো না। আমাদের সুপারিশ ছিল যে যেইখানে নারীকে মনোনয়ন দিবে সেখানে সে প্রতিদ্বন্দ্বিতা করবে আরেক নারীর সঙ্গে। আমাদের নানান ধরনের, তারপরে কনস্টিটিউয়েন্সিগুলো বাড়ানো, কনস্টিটিউয়েন্সি, কারণ দেখেন যে পুরুষ আজকে, হ্যাঁ, সে এমপি এক জায়গা থেকে পাশ করে এসছে এই 5 বছর, সে 5 বছরের জায়গা ছাড়বে না, তাহলে কিভাবে এটা করা হবে? সো আসলে একটা কৌশল বের করতে হবে যেখানে সবাই এগ্রি করে। প্রথমে তো এগ্রি করতে হবে যে নারীর সংসদে আসার প্রয়োজন, নারীর প্রতিনিধিত্ব আমাদের জন্য প্রয়োজন আমাদের দেশে। প্রয়োজনটি যদি আমি একটু আবারও মার্দিয়া মমতাজ আপনার কাছে যাই, জামায়াত ইসলামী কি এবারে নির্বাচনে মানে প্রয়োজনটা অনুভব করে নাই যে আসলে সংসদে নারীদের নিয়ে যেতে হবে, কিংবা যে প্রশ্নটি আসলে শিরিন আপা করলেন যে কেন আসলে জামায়াতের মতন একটি এত পুরনো রাজনৈতিক দল তারা একজন নারীকেও মনোনয়ন দিতে পারলো না? যে জোট থেকে তো 3 জন ছিলেন এবং তাদেরকে কিন্তু আসলে এলাকা পর্যায়ে জামাতই সহযোগিতা করেছে। বিভিন্ন রকম কারণ আছে, একটা ধর্মীয় দল হওয়ার কারণে এ ব্যাপারে কিছু রিজিডিটি থাকতেও পারে, কিন্তু ভালো কথাটা হচ্ছে এ ব্যাপারে তো কখনো দ্বিমত করে নাই, তাই না? জুলাই সনদে যখন এটার ব্যাপারে 5%-এর ব্যাপারে সবাই এগ্রি হয়েছে, জামাতও সবার ব্যাপারে এগ্রি হয়েছে এবং আমরা এই ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। এবার কি তাহলে জামায়াত কাউকে সেরকম যোগ্য মনে করেন নাই? কোনো প্রার্থীকে এবার কিন্তু যোগ্য মনে সময়টাও করেন নাই? কম ছিল এবং আমি বলবো যে এটা বিএনপির জন্য সত্যি আগের যে সময়টা আমরা পার হয়ে এসেছি সেইটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা সময় ছিল, সেটার মধ্য থেকে এসে এই সময়ে নারীর নিরাপত্তা একটা অনেক বড় প্রশ্ন ছিল। এক, দ্বিতীয়ত রাজনৈতিকভাবে অর্গ্যানিক্যালি লিডারশিপ উঠে আসার যে প্রসেস, আমরা তো অনেক দিন ধরে সেটার মধ্যে নাই। সুতরাং এবার সবগুলো দলেরই একটু পিছিয়ে পড়ার ব্যাপার আছে, কিন্তু কিন্তু আমার মনে হয় এই আপনাদের যে জিনিসটা লং টার্ম মনোনয়ন হবে না। হয়েছে সংরক্ষিত আসনে, সেই মনোনয়নের ক্ষেত্রে জামায়াত বলেছে যে তারা আসলে একেবারে তৃণমূল পর্যায় থেকে এই মনোনয়নটি করেছে। জি, জি। যদিও সেটা নিয়েও অনেক আলোচনা সমালোচনা আছে যে সত্যিকার অর্থে আসলে তৃণমূল থেকে এই মনোনয়নগুলো দেওয়া হয় কি না। সেটি কি আপনারা আসলে কিভাবে দেখবেন? তাহলে আসলে জামায়াত কি কোনো না কোথাও গিয়ে আসলে নারী নেতৃত্ব নিয়ে দ্বিচারিতা করছে কিনা? না, আমি দ্বিচারিতা দেখি না, কারণ আমি তো একজন নারী হিসেবে দলের ভেতরে আমার জায়গাটা দেখব, তাই না? দেখেন, আমি যেই জায়গা থেকে এসেছি, আমি এর আগে কখনোই দলীয়ভাবে অ্যাক্টিভ ছিলাম না, কিন্তু আমি দলের সাথে ছিলাম। কিন্তু আমাকে নেওয়া হয়েছে আমার যে রিসেন্ট অ্যাক্টিভিটি, জুলাই আন্দোলনে অবস্থান এবং এর পরবর্তীতে আমার মিডিয়ায় উপস্থিতি, সেটার কারণে হয়তো আমাকে ইম্পর্টেন্ট মনে করা হয়েছে। আপনি যদি প্রতিনিধিত্বগুলো দেখেন, সিলেট থেকে আছেন, চট্টগ্রাম থেকে আছেন, বগুড়া থেকে আছেন, গাজীপুর থেকে আছেন, এবং এইটা আসলে যেটা সুরা, সেখানে ভোটাভুটির মাধ্যমে এটা নির্ধারিত হয়েছে এবং সেইখানে 40% নারী সদস্যও আছেন। সুতরাং এখানে একটা অর্গ্যানিক ইলেকটোরাল সিস্টেম ছিল ইন্টারনালি এবং সেটার মাধ্যমে নারীরা উঠে এসেছেন। আমি একটা বিষয় একটু অ্যাড করতে চাই, আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমি sure, বিরতি থেকে ফিরে আপনার কাছে আসতে চাই, একটু যুক্ত করতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার 6টি কমিশনের সমন্বয়ে একটা কমিশন করেছিল, সেখানে আসলে নারী বিষয়ক যে কমিশন তাদের আসলে জায়গাই হয় নাই, সেটাও আসলে আমাদেরকে অনেকটাই হতাশাগ্রস্ত করেছিল। সেটাই বা কেন? এই জায়গাগুলোতেও আসবো। দর্শক, জিপি ইস্পাত মৃত্যু রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথে জিপি ইস্পাত মৃত্যু রাজকাহন দেখছেন। মার্দিয়া মমতাজ, আপনার কাছে আসি। সমাজের বিভিন্ন স্তরের সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা এই মুহূর্তে যতখানি জরুরি আমরা মনে করছি, ঠিক একই সময়ে যদি আসলে জামায়াত ইসলামী মনে করে নারী নেতৃত্ব কাম্য নয়, কিংবা নারী আসলে শীর্ষস্থানে গিয়ে নেতৃত্ব দিতে পারবে না কোনো দলের, সেই জায়গাটিতে আসলে এই বিশ্বাসটির সাথে তর্ক করার কোনো সুযোগ আপনারা রেখেছেন কিনা? আচ্ছা, আমি আপনার সাথে একটা বিষয়ে একমত, এটা একমত না হয়ে উপায় নাই, কারণ যে দেশের নারী হচ্ছে 50%, ভোটের হিসাব যদি বাদও দেই, সেখানে নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অনুপস্থিতি মানেই এখানে বেইনসাফির সুযোগ আছে এবং এটা হচ্ছেও। এখন এখানে বাধাগুলো আসলে কি আমরা যদি দেখি, একটা দল তার ইন্টারনাল পলিসিতে একটা পজিশনকে এক্সক্লুসিভ রেখেছে, সেটাকে যদি আমি বাদও দিই, প্রথম কথা হচ্ছে মানুষ কি অ্যাকসেপ্ট করছে। আপা খুব সুন্দর করে বলছিলেন, শিরিন আপা সরাসরি নির্বাচন করে আসছিলেন, মানুষের মধ্যে অ্যাকসেপ্টেন্সের অভাব আছে। দ্বিতীয়ত হচ্ছে পার্টিগুলোর মধ্যে অ্যাকসেপ্টেন্স আছে কিনা যে আমি একটা নারীর উপর আস্থা রাখতে পারি। তৃতীয়ত হচ্ছে যে এই যে একজন সিলেক্টেড এমপি তার এলাকার ইলেক্টেড এমপির কাছ থেকে যথাযথ সহযোগিতা পাচ্ছেন কিনা, নাকি তাকে হুমকি মনে করা হচ্ছে যে পরবর্তী নির্বাচনে তাকে দেয়া হবে।
এমনকি নিজ দলের এমপির কাছ থেকেও আমি অনেকের কাছ থেকে শুনেছি এরকম পার্সোনাল কথার অভিজ্ঞতা বিনিময়ের সময় যে এটা আসলে পাওয়া যায় না। আপনি যদি দেখেন যে ইলেকটেড মেম্বারের কথাও যদি আমরা ধরি, স্থানীয় সরকারে একজন ভাইস চেয়ারম্যান আমাকে সেদিন বলছিলেন যে চেয়ারম্যানের অফিসে আমার জন্য চেয়ার নাই, একটা ইউনিয়ন পরিষদের মেম্বারদেরকে সহ মিটিং হচ্ছে, আমার জন্য কোনো চেয়ার নাই, আমাকে কোনো একটা পরিষদ মেম্বারের সাথে এক স্টেটাসে একটা চেয়ারে বসতে হবে। এই অ্যাকসেপ্টেন্সটা আসলে কোত্থেকে শুরু করবো? আমরা কি সারা জীবন শুধু ব্লেম করে যাব? এই অ্যাকসেপ্টেন্সটা তো রাজনৈতিক দলগুলোর মধ্যে দিয়ে আসতে না, হবে। শুধু না, রাজনৈতিক দলগুলো কি শুধু শুরুটা তো অন্তত সেখান থেকেই অবশ্যই, হতে হবে। এবং তাদেরকে দলের সামনে দেখাতে হবে, মানুষের সামনে দেখাতে হবে যে আমি একে আস্থা রাখি। সেটার প্রসেস হিসেবে যদি আমরা সিলেক্টেড সিটগুলোকে চিন্তা করি তাহলে ঠিক আছে, কিন্তু কোটার একটা শর্ত আছে। কোটার শর্ত হচ্ছে কোটা দেওয়াই হয় কিন্তু এন্ডলেস না, এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আমরা দেখছি যে আমাদের এটা এখানে বাড়ছে দিন বাড়ছে। দিন, 15 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 50। তাহলে সমাধান কি? শাহিন আপা একটা কথা বলছিলেন যে তাহলে ওই যে ভাইস চেয়ারম্যান যেরকম থাকেন যে নারীকে কম্পিট করবে, আমরা চক্রাকার পদ্ধতিতে যে সিস্টেমটার কথা বলি, আমরা তাহলে সেরকম একটা জায়গায় চলে যেতে পারি কিনা পার্লামেন্ট ইলেকশনের ক্ষেত্রে? এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে নির্বাচনী আচরণবিধিতে আমরা 2 জায়গায় নারীকে পিছিয়ে পড়তে দেখি। একটা হচ্ছে মাসল পাওয়ার, একটা হচ্ছে মানি পাওয়ার। একদম নারী তো লোক পালে না। আপনি দেখেন আজকেও একজন সিলেক্টেড মেম্বার, গতকাল আমরা একসাথে শপথ নিয়েছি, তিনি বলছিলেন আপা আমার পাশে না কেউ নাই, আমি যদি আগামী নির্বাচনটা জিততে চাই আমাকে তো এলাকায় একটা অফিস দিতে হবে, আমার অফিসটা তো ভেঙে ফেলবে, আবার আমাকে লোকজন পালতে হবে, আমার পয়সা লাগবে, আমি কোত্থেকে জোগাড় করবো, আমি যে এলাকায় যাব আমার তো কোনো গাড়ি নাই। হ্যাঁ, এই প্রশ্নগুলোকে আমরা সলভ করার আগে, এবং এগুলো কিন্তু রাষ্ট্র সলভ করবে আগে, ইলেকট্রাল সিস্টেমটাকে সলভ করতে হবে। এরপরে কোন দল এখানে কতটুকু স্টেক নিতে পারলো এটা তো তাদের ব্যাপার। কিন্তু আমাকে যদি বলেন জামাতের যে ভূমিকাটা নিয়ে আপনি জিজ্ঞেস করেছেন, এটাকে প্রশ্ন করার সুযোগ আছে, সুযোগ রেখেই আমরা বলছি যে এটা হয়তো বর্তমানের জন্য একটা সিস্টেম, এবং এটা শুধু একটা পজিশনের জন্য, এটা একটা ফাংশনাল ডিসিশন, যেটা কেউ বলে না। দেখেন আমেরিকার সিস্টেমে কিন্তু নাই যে মহিলা কেউ প্রেসিডেন্ট হতে পারবে না, কিন্তু আপনি দেখেন একজন মানে কেউ জিতছেও মোস্ট না। এলিজিবল প্রার্থীর তার বিপরীতে আসলে একজন অর্ধ উন্মাদকে আমরা সিলেক্ট হতে দেখি, সুযোগটা আছে অন্তত, তাই না? তার নিজের সেই জায়গাটিতে অবশ্যই না, যাওয়ার আপনাকে মানসিকতাটা বুঝতে সুযোগটুকু হবে। আছে। জামাত এটা কখনোই ন্যাশনাল পলিসির ক্ষেত্রে বলেনি, ইন্টারনাল পলিসির ক্ষেত্রে বলছে, তাও এটা রিজিড কোনো সিস্টেম না। জি, আবার যেই বাংলাদেশে দাঁড়িয়ে আবার আমরা দেখলাম দুজন নারী, তারা 45 বছর দুটি বৃহত্তম দলের নেতৃত্ব দিয়েছেন এবং 35 বছর বাংলাদেশের দেশও তারা পরিচালনা করেছেন। শিরিন সুলতানা, আমি যে জায়গাটিতে ছিলাম বিরতির আগে, যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা একটা কমিশন দেখেছি, যে এই কমিশনে নারী বিষয়ক কমিশনের কোনো জায়গাই হয় নাই। এখন তো আসলে আমরা এই সরকারের কাছে প্রত্যাশাটা আমাদের অনেক বেশি। এই সরকার আসলে নারীদেরকে নিয়ে নতুন করে কিছু ভাবছে কিনা? আমি পূর্বের আলোচনার রেশ ধরে একটু বলতে চাই যে আমাদের যে নির্বাচন কমিশন, যেটা বিগত দিনে গত বছরই বোধহয় সেটা হলো যে 2020 সাল নাগাদ 33% বিভিন্ন কমিটিতে নারীদেরকে রাখতে হবে। সেটার অভিজ্ঞতার আলোকে বলতে চাচ্ছি, আমরা দীর্ঘদিন বিভিন্ন এনজিও, বিভিন্ন প্রতিষ্ঠানে, আমাদের দলের মধ্যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা বসেছি, আমরা নারীরা আলাদা করে বসেছি, আমাদেরকে বিভিন্ন এনজিওর মাধ্যমে বসানো হয়েছে। সেখানে কিন্তু আমরা দেখেছি যে 33% নমিনেশন না, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের কমিটিগুলোতে রাখার ক্ষেত্রে সেখানে আমরা দেখেছি যে মানে 10%ও নারী রাখেনি। এখানে একটা প্রতিবন্ধকতাও আছে যে আমরা কিন্তু জেলা পর্যায়ে আমরা সেভাবে তৈরিও করতে পারিনি। হঠাৎ করে যদি আপনি যেটা বলেছে 33% না, তখন আমরা বললাম যে আমাদের 15%ই করুক না, 15%ই যদি আমাদের একেবারে জেলা কমিটি, থানা কমিটি, ইউনিয়ন কমিটিতে যদি রাখা যেত তাহলেও তো আমরা কিছু দূর আগাতাম। ওই যে আমরা প্রথমেই বলেছি 33%, এটার ভয়ে মানে রাজনৈতিক দলগুলো এত ভয় পেয়েছে যে সেটা 2020 সাল নাগাদ মানে 10%ও আমরা আসতে পারিনি। এটা আবার এখন 2030 নাগাদ চলে গেছে। আমি বলতে চাচ্ছি যে বিষয়টা যে এইটা কিন্তু একটা প্রক্রিয়া অনেক দূর এগিয়েছিল। হ্যাঁ, এটা আমরা এই যদি বলেন যে 2008 সালেও আমরা অনেক মেয়েরা, আমি নিজে প্রতিনিধিত্ব করেছি, বা তার পরবর্তীতে দেখেছি যে নির্বাচনগুলিতে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, সেখানে মেয়েদের একটা প্রতিনিধিত্ব ছিল। কিন্তু এইবারই এসেছে দেখলাম যে এত দূর আলোচনার পরও, এত দূর এগিয়ে যাওয়ার পরও আমরা কিন্তু হোঁচট খেয়েছি। তো
সেখানে আমার বক্তব্য হলো যে আমরা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনি কিন্তু দেখেন তিনি কিন্তু আজকে যে গতকাল যে ডিসিদের সম্মেলন হয়েছে সেখানে তিনি খুব গুরুত্ব সহকারে একটি কথা বলেছেন যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, তিনি বাল্যবিবাহের কথা বলেছেন এবং তিনি বলেছেন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ডিসিদেরকে বলেছেন যে আপনার একটা আলাদাভাবে দৃষ্টি রাখতে হবে এই বিষয়গুলোর ব্যাপারে। আমি যেটা বলতে চাচ্ছি বর্তমান সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই এবং আমরা দেখছি যে এই যে ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে একটা পরিবারে একজন নারীকে প্রধান করে দেওয়া যায় এবং প্রধান নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, যে কথাটা আমরা প্রথম থেকেই বলছি যে যে কথাটা আপারা বলেছেন বা আমাদের মার্দিয়া বলেছেন যে আমরা আসলে অর্থনৈতিকভাবে যদি স্বাবলম্বী না হতে পারি সেখানে পেশি শক্তি তো পরের ব্যাপার। এই প্রশ্নটা তো থাকে যে নীতি নির্ধারণী পর্যায়ে আসলে নারীরা কবে এগিয়ে যাবে? যে রাষ্ট্রের সেটাই বলছি। অর্ধেকের বেশি নারী, সেই রাষ্ট্রের নীতিগুলো আসলে নারীরা কেন নিতে পারছেন না? কোন নীতি নির্ধারণী, আপনি যখন আসলে সংরক্ষিত আসলে নির্বাচিত হলেন, মনোনীত হলেন, সেই সময়টাতে আপনি কি আসলে বাংলাদেশের রাষ্ট্রের যে নীতি নির্ধারণী জায়গাটা সেখানে কতখানি আপনার অবস্থানটা আপনি শক্ত করতে পেরেছেন? সেই প্রশ্নটা করার জায়গা আছে? সেটা তো আমি আমার হয়তো আমি পরিবারের মধ্যে পারছি না। হ্যাঁ, সেটা তো আমাদের পরিবর্তনটাই তো আমরা চাই। আমরা সেটা বলছি, আমরা পরিবারও পারছি না, সমাজে পারছি না, তারপর রাষ্ট্র তো অনেক পরের ব্যাপার। তা আমরা সেটা বলছি যে আমরা কিছু কিছু করে এগোচ্ছি এবং আমার মনে হয় যে আগের চেয়ে আমরা, আপনি দেখেন আজকে ঢাকার ডিসি একজন মহিলা, এই প্রথম ঢাকা ডিসি একজন মেয়ে হয়েছে, একজন এসপি একজন নারী হয়েছে। এটা কিন্তু এই যে আস্তে আস্তে এগিয়ে যাওয়া নিশ্চয়ই, কিন্তু এরপর প্রশাসনও আমরা দেখছি মেয়েরা ভালো ভূমিকা রাখছে। এখন আপনি নারী ক্ষমতা তো শুধু আমি এমপি হব বা আমি রাষ্ট্র ক্ষমতা একটা ভূমিকা, সেটা এটা তো রাষ্ট্র ক্ষমতা ভূমিকা রাখার মতোই যে মেয়েরা এগিয়ে আসছে, মেয়েরা বিভিন্ন জায়গায় প্রশাসনের দায়িত্ব নিচ্ছে, তারা ভালোও করছে, পুরুষের চেয়ে তো ভালো করছে। শাহিনা নাম একটু এই জায়গাটিতে যেটি আসলে বললেন শিরিন সুলতানা, আমরা আসলে নারীদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমরা অনেক কথা বলি, কিন্তু বাস্তবায়নের জায়গাটিতে যখন আমরা আসি কিংবা নীতি নির্ধারণী পর্যায়ে যখন আমরা পৌঁছে, মূলধারার যতগুলো বড় রাজনৈতিক দল আছে সবার মাঝে মনে হয় যে একটা অলিখিত সমঝোতা আছে। এইটা আসলে কি তারা সরকারে গিয়ে ইচ্ছাকৃতভাবে কি বিষয়টাকে উপেক্ষা করে, নাকি আসলে কোনো না কোনোভাবে নারীকে একটা মানে ওই যে সংরক্ষিত আসনের মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখতে চাই? আসলে আমি প্রথম একটা লাইন বলেছিলাম যে একদম ব্যক্তিগত ডিপ লেভেলে নারীর প্রতি অ্যাটিটিউড আমাদের বা ধ্যান ধারণা এখনো পাল্টায় নেই। নারীদের প্রতি একটা কি বলবো, একটা প্রিকনসিভড একটা নোশন অনেকটা রয়ে গেছে, যেটা পাল্টাচ্ছে না। ওই যে নারীরা তেমন ডিপেন্ডেবল না। আবার যদি তাহলে আমি একটু যুক্ত করি, নির্বাচনী প্রচারণার সময় জামায়াতের আমিরের একটি বক্তব্য ভীষণ প্রচলিত ছিল। তিনি বলেছিলেন যে নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা করা হবে। সেটিকেই তাহলে আসলে আমরা কিভাবে দেখব? নারীদের কর্মঘণ্টা যদি 5 ঘন্টা করা হয়, আমি আসলে জানি না যে অফিসগুলো আসলে নারীদেরকে নিয়োগ দিবে না পুরুষদেরকে বেশি নিয়োগ দিবে। এটাতে আমরা একদমই এগ্রি করি নাই। আমি ওনার প্রতি সম্মান রেখেই বলছি, উনি নিশ্চয়ই কিছু ভালো চিন্তা করেছেন, কিন্তু এটাতে বেশিরভাগ যারা কর্মজীবী নারী তারা কিন্তু একটা মার্জিনালাইজড হয়ে যাবে, তারা প্রান্তিক হয়ে যাবে, তাদেরকে চাকরি দেওয়া হবে যে 5 ঘন্টা বাবা, আর ওই 3 ঘন্টা ওদেরকে কে দিবে? একটি গার্মেন্টের মেয়ে যা কাজ করে তো 12 ঘন্টা কাজ করে, বাধ্য হয় কাজ করতে সে উপার্জন করার জন্য। ওই জায়গা ওই টাকাটা কে পূরণ করবে? ওর টাকা দিয়ে তো সংসার চলে, ওর বাবা মাকে পাঠায়, ওর ভাইকে পড়াশোনা করে, ওই টাকাটা কে দিবে? তারপরে আস্তে আস্তে দেখবে কর্মস্থল থেকে এমনি এর মধ্যে একটা জরিপ বেরিয়েছে, আপনারা হয়তো দেখছেন যে কত % নারীরা ঝরে পড়ে যায় ফ্যামিলি রেসপন্সিবিলিটি, ছেলে মেয়ে দেখা, তা এই সাপোর্টটা তারা পায় না। সো দেখেন প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষায় মেয়েরা ছেলেদের চেয়ে ভালো করে, কেন তার কেরিয়ারে করে না? যেই সমাজের সাপোর্ট, পরিবারের সাপোর্ট, রাষ্ট্রের সাপোর্ট, সেভাবে তারা কখনো পায় না। আর আপনি আরেকটা কথা, ওই যে নির্বাচনের কথা বলছিলেন, যে স্থানীয় পর্যায়ে, যে আসলে ওটা একটা ভালো প্রক্রিয়া কিন্তু আরম্ভ হয়েছিল, ওটা কিন্তু চলমান থাকে নাই। যারা ইউনিয়ন পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করেছে ওরা প্ল্যান করছিল উপজেলায় করবে, এরকম একটা জোয়ার কিন্তু এসছিল। ওটা কিন্তু এখন আস্তে আস্তে যারা করেছিল ওদের কারণে হয়েছে, কারণ একদম দলীয়
করণ হয়ে গেল স্থানীয় নির্বাচন। আমি জানি না এখন স্থানীয় নির্বাচন নিয়ে কোথাও কি গিয়ে আসলে এই চিন্তা বিষয়গুলোকে উপেক্ষাই করা হচ্ছে। হ্যাঁ। আমরা আসলে সেই উপেক্ষার জায়গাটি থেকে তো অন্তত বেরিয়ে আসতে চাই। নির্বাচন নিয়ে এবং এবারে যেহেতু জামায়াত খুব বিরোধী রাজনৈতিক দলে এসছে, তাদের সাথে একটা বিরাট ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছিল বিএনপি। সেই প্রতিদ্বন্দ্বিতা জায়গাটিতে নারী ভোটারের সংখ্যা যেহেতু বেশি ছিল, নারীদেরকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। জামায়াতের আমিরের একটি স্ট্যাটাস, সেটি হ্যাক হয়েছে যে পরে যদিও দাবি করা হয়েছে, সেটি নিয়ে অনেক সমালোচনা আছে। এই আলোচনাগুলোতেও আসবো। আরেকটি বিরতি নিয়ে ফিরতে চাই। জি পৃথিশ পাতিমিদিত রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি পৃথিশ পাতিমিদিত রাজকাহন দেখছেন। মারদিয়া মমতাজ, এবারে নির্বাচনে যেখানে নারী ভোটারের সংখ্যা বেশি ছিল, ঠিক সেই জায়গাটিতে বিএনপির ফ্যামিলি কার্ড কিংবা নারীদের জন্য আসলে বিশেষ যে সুযোগ সুবিধাগুলো ছিল, সেগুলোকে তারা যেমন নির্বাচনী প্রচারে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে, তেমনি জামায়াতে আমিরের আসলে নারী বিষয়ক যে স্ট্যাটাসটি ছিল, যদিও তিনি পরে দাবি করেছেন যে সেটি আসলে হ্যাক করা হয়েছিল, সেটি আসলে জামায়াত ইসলামের জন্য এই নির্বাচনে খানিকটা নেগেটিভ ভাবে আসলে কাজ করলো বলে কি মনে করেন? না, আমার মনে হয় না মানুষ এটাকে বুঝেছে। কারণ আপনাকে একটা কথা বলি, মনে করেন কোনো মানুষের মনেও এটা আছে, সত্যি সত্যি আছে, সেটা নির্বাচনের এরকম ইমিডিয়েট টাইমে এটা বলবে? এটা তো একটা কমন সেন্স। এবং আমি যদি আপনাকে হ্যাক হয় তাহলে আবার এত তাড়াতাড়ি আসলে সেটা ফেরত আসে কি করে? মানে না, এটা কিন্তু দেখানো হয়েছে এবং এটা ফরেনসিক করা হয়েছে, এটা প্রমাণিত, এবং সাথে সাথে এটা লাইভ করে আমাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে এটা দেখানো হয়েছে যে এটা কীভাবে ফেরত আনা হয়েছে। এবং এখানে যে সংশ্লিষ্টতা ছিল সরকারের একটি বিশেষ দপ্তরে, সে ব্যাপারে মামলা করা হয়েছে এবং সেই মামলার এগেনস্টে একজনকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা যদি এখানের এই মিসইনফরমেশন ডিসইনফরমেশনের জায়গাটাতে একটু দেখি, আপনি যে 5 ঘন্টার কথা বলছিলেন, এটাকে যদি আমি অফার হিসেবে দেখি, যে প্রথম কথা হচ্ছে, এখানে একটা কথা একটু বলে রাখি, সোচ্চার নামে একটি সামাজিক সংগঠন, তাদের রিসার্চে দেখা গেছে যেই এলাকায় নারী ভোটার বেশি, জামাত সেখানে অনেক ভোট পেয়েছে, বেশি ভোট পেয়েছে। সুতরাং আমি বলবো যে এগুলোর প্রভাব আসলে নারীর উপর পড়ে নাই। যদিও এটাকে জামাতের এত আসলে তারা আপনাদের তৃণমূল পর্যায়ে অনেক নারী কর্মী কাজ করেন, তাহলে একজন নারীকেও মনোনয়ন কেন দেওয়া গেল না? সেটার জবাব আমি আপনাকে আগে দিয়েছি, তাই না? এখন আসছি যে ব্যাপারটি আপনি বলছিলেন যে 5 ঘন্টার ব্যাপারটিকে আমি বলবো যে এটাকে ইচ্ছাকৃতভাবে এমন একটা ডিসইনফরমেশনের স্রোতের ভেতরে ঠেলে দেওয়া হলো। আপনি যদি এটাকে পজিটিভলি দেখেন, আপা বলছিলেন যে নারীকে কিন্তু তার পারিবারিক দায়িত্বের কারণে কর্মক্ষেত্রে সরে আসতে হয়, এবং আমরা এটা দেখেছি যে এন্ট্রি লেভেলে যেখানে নারীর অংশগ্রহণ 45%-এর কাছাকাছি, সেখানে সেকেন্ডারি লেভেলে কিংবা লিডারশিপে নারী 10%-ও থাকতে পারছেন না। তার মানে কি, তিনি ঢুকছেন জবে কিন্তু ধরে রাখতে পারছেন না। কারণ হচ্ছে, দেখেন, ফিজিওলজিক্যাল কিছু ব্যাপার আছে। আপনি চাইলেও একটা সন্তানকে বলতে পারবেন না, যে পুরুষকে বলতে পারবেন না সন্তান ধারণ করো। সেক্ষেত্রে এটা আমরা যদি 12 ঘন্টা কাজ করছেন, সেই উদাহরণ না আসছি, সেটা কি নারীর জন্য বোঝা না? সেটা যে এই যে নারী নিজের সুযোগ সুবিধাকে সাপ্রেস করে তিনি যে যাচ্ছেন, আপনি দেখেন গার্মেন্টসে যখন একটি নারী বসে থাকছেন, বসার জন্যই তো, সত্যি কথা, কিন্তু এটা তার প্রজনন স্বাস্থ্যের ব্যাপারে কত বড় একটা রিস্ক হয়ে যায় যিনি লম্বা সময় ধরে বসে থাকছেন। এটা তো আমাদেরকে কনসিডার করতে হবে। আপনি উন্নত বিশ্বের দিকে তাকান, একটা জায়গায় পার্ট টাইম কাজের সুযোগ থাকে, 8 ঘন্টার একটা জবকে যে কেউ স্প্লিট করে, সমান, জি, যে অবশ্যই যে কেউ স্প্লিট করে 2টা জব হিসেবে অফার করতে পারে, যেন যে কেউ সেজন্য একজন জব মার্কেট থেকে সরে আসতে না হয়। আচ্ছা, আমি আসছি। বাংলাদেশে আমিরে জামাত ঠিক যে কথাটা বলেছেন, আমি যদি সেটা আপনাকে কোট করে শোনাই, তিনি বলেছেন সুযোগ থাকবে, কিন্তু সেটাকে কি বানানো হলো, আমাদেরকে কি শোনানো হলো বা দেখানো হলো, যে তিনি বলেছেন সব নারীদের 5 ঘন্টা কর্মঘণ্টা করে দেওয়া হবে। এটা কোথাও বলা হয় নাই। তাহলে আমি বলবো যে এইটা যারা করছে তারাই আসলে নারীর শত্রু। তারা নারীকে চায় না যে তার নারী এই বাড়তি সুবিধাটুকু পাক, তারপরে জব মার্কেটে টিকে থাকুক, তাই না? তার মানে বিরোধী দল আসলে নারীকে আরো অনেক বেশি সুযোগ সুবিধা দিতে চায়, 5 ঘন্টা কর্মঘণ্টা যাদের নেওয়ার আমি সুযোগ আছে, করার সুযোগ আছে, তুলনায় যাব না, এক দল তাদের মতন করে অফার করেছে, তাই তো? সেই অফারটা তাহলে নারীরা গ্রহণ করলো না কেন এবারে নির্বাচনে? না, 5 ঘন্টা যে কর্মক্ষমতার কথা বলা হয়েছিল, যেটা জামাতের সে বলেছিলেন, আমি যদি বলি যে আমরা এটাকে মানে আমার মনে হয়েছে যে এটা আমরা আমাদের প্রচারণা একটা বাড়তি যোগ হয়েছিল। বিকজ আমরা যেখানে বলেছি ফ্যামিলি কার্ড দেবো, আমি মনে করি যে সময় উনি এই কথাটা বলেছিলেন, মহিলারা কিন্তু প্রতিবাদ করেছে। কারণ গার্মেন্টসের মেয়েদের কাছে যখন আমরা ভোটের জন্য চেয়েছি, তারা বলছে জামাত ক্ষমতা গেলে কি আমাদের 5 ঘন্টা নেবে, আমাদের তো এমনি ছাঁটাই করে দিচ্ছে, তাহলে তো 5 ঘন্টা হলে তো আমাদেরকে আরও রাখবে না। মানে এমনিতে আমাদের ছেলেদের চাইতে আমাদের পারিশ্রমিক কম দেয়, আমাদের রাখতে চায় না, আমরা কাজ করতে পারি না। আবার যদি 5 ঘন্টা নেই, তাহলে তো জামাত ক্ষমতা আসলে তো তাহলে আমাদের আরও 5 ঘন্টা
আমাদের 5 ঘন্টা নেবে, তার মানে তারা বোধহয় নারীরা কাজ করুক এটা চায় না। এই ধরনের একটা নেগেটিভ প্রচারণা কিন্তু এসছে, এটা স্বীকার করুক আর না করুক, এটাই কিন্তু আবার হয়েছে। নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়ভারটা কিন্তু আসলে পুরো রাষ্ট্রের প্রতিটি রাজনৈতিক দলে, সেখানে সরকারের দায়িত্ব হয়তো খানিকটা বেশি, সরকারের জবাবদিহিতার জায়গাটিও যেহেতু বেশি। সত্যিকার অর্থে আসলে নারীকে আমরা ক্ষমতায়িত করতে পারছি কিনা, আমি আসলে যারা আসলে ক্ষমতার খুব কাছাকাছি থাকেন, অর্থাৎ সংসদ সদস্য আপনারা যারা হন, তারা তো রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ কাছাকাছি থাকেন ক্ষমতার, আপনাদেরকে যখন আসলে সংরক্ষিত এবং সরাসরি নির্বাচনের মাঝামাঝি এনে দাঁড় করানো হয়, সাধারণ নারীদেরকে আসলে কোথায় নিয়ে যাচ্ছি আমরা? না, আমাদেরকে যেটা বললাম যে আমরা সংগঠিত আসনে আসার পর আমরা চিন্তা করছি যে আমাদের আসলে কাজ করার জায়গাটা কতটুকু। যেহেতু আগেই বলেছি যে আমাদের যে আসনে আমাদেরকে কাজ করতে দেওয়া হবে সেখানে কিন্তু অলরেডি আমাদের সরাসরি নির্বাচনে জিতে এসে তারা এমপিরা আছে, যে সেখানে আমি আশাবাদী। যে কারণে আশাবাদী সেটা হচ্ছে যে আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার যেভাবে উনি মহিলাদের ব্যাপারে যেভাবে পজিটিভ কথা বলছেন, এবং তিনি প্রতিটা জায়গায় তিনি যে বললাম যে গতকাল ডিসি সম্মেলনে বলেছেন, এবং তিনি তার যে প্রধানমন্ত্রী কার্যক্রমের প্রথম কাজই তিনি ফ্যামিলি কার্ড দিয়ে শুরু করেছেন, এবং তার মাথাতে আছে যে নারীদেরকে তিনি বলেছেনও যে দেশের অর্ধেক জনসংখ্যা নারী, এই নারীদেরকে ঘরে রেখে যে কথা সম্ভব না। সে কারণে আমি আশাবাদী যে আমরা এই বর্তমান প্রধানমন্ত্রী নেতৃত্বে যদি ইনশাল্লাহ আমাদের সুযোগ আসে, আমরা নারীরাও কথা বলেছি যে আমরা আমাদের প্রাইম মিনিস্টারকে বলবো যে আমাদের নারীদেরকে করার জন্য আমাদের কি করা যায়। সরাসরি আপনারা নির্বাচন করে আসলে ক্ষমতায়িত হতে চান? আমরা অবশ্যই সরাসরি ক্ষমতায়িত চাই, এবং এখনকার যারা মানে যে নারী সমাজ, আপনি যে অধিকাংশ নারী সমাজের কথা বলেছেন, সাধারণ নারী সমাজ, তাদের জন্য আমরা কি করতে পারি, তাদের জন্য আমরা উল্লেখযোগ্য কি ভূমিকা রাখতে পারি, তাদের জন্য নারী নির্যাতনের বিরুদ্ধে আমরা আইন প্রণয়নের ক্ষেত্রে আমরা সেখানে সংসদে কি ভূমিকা রাখতে পারি, এই ধরনের চিন্তা ভাবনা বর্তমান যে বাস্তবতা আমরা দাঁড়িয়েছি সেখানে নারীকে আসলে স্বাধীন স্বাবলম্বী করতে কোনটি বেশি অপরিহার্য বলে এই মুহূর্তে আপনি মনে করেন? আমাদের আসলে সংরক্ষিত আসন কতখানি জরুরি, নাকি সরাসরি নির্বাচনের আসন বাড়ানো জরুরি? আমরা তো সবসময় বলবো সরাসরি নির্বাচন, এটাই আমাদের আন্দোলন বহু বছরে, কিন্তু সেটা করার জন্য একটা ব্যবস্থা নিতে হবে যেন নারীরা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে পাশ করে, তাকে একটা অপরচুনিটি যেন সে পায়, এবং এমন জায়গায় সরাসরি দিয়ে ওকে ফেলে দেওয়া হবে যেখানে ওর পাস করার কোনো চান্স নেই। সেই সাপোর্টটা পলিটিক্যাল পার্টিদেরকে দিতে হবে, সেই সাপোর্টটা ইলেকশন কমিশনকে দিতে হবে। কিন্তু আমি একটা কথা আমি একটু বলতে চাই যে নারীদের, যে আপনি যেটা বললেন একদম ঠিক, নারীদের একটা ডাবল বার্ডেন আছে, বাইরে কাজ করে সংসার। কিন্তু আমি খুব খুশি হতাম কেউ যদি বলতো যে সংসারে সেই পুরুষটা যদি তার কাজ একটু ভাগ করে নেয়। সেটা কোনো দিন কেউ বলে না, যে তাকে কি সংসার কি তার একা তো না, সে পুরুষেরও তো সংসার। সে যদি কিছুটা তার কাজ ভাগ করে নিত তাহলে নারীকে তো এত তার চাকরিও ছাড়তে হতো না, তার ঝরে পড়ে যেতে হতো না। ওই জায়গায় কেউ যে রিডিস্ট্রিবিউশনের কথা যেটা আমরা বলছি, সেটা কিন্তু একটু মনে রাখতে হবে যে এখন হাই টাইম যে একটা সংসার দুইজনের, এবং দুইজনের তারা বাইরে কাজ করছে, সংসারেও কিন্তু এই কাজটা ভাগ করে নিতে হবে, না হলে কিন্তু হবে না। অবশ্যই সিদ্ধান্ত গ্রহণে নারীকে এগিয়ে আসতেই হবে, সেটাই নিশ্চয়ই। আমরা অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য শিরিন সুলতানা, মার্দে, মমতাজ এবং শাহিনা নাম। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি প্রতিষ্ঠা নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।